কেন্দ্র সরকার যে জেপিসিকে মানছে না, কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলোর প্রপোজাল মানছে না, কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলোকে এবং কেন্দ্র সরকার মুসলমান সম্প্রদায়কে সম্পূর্ণ অন্ধকারে রেখে যে নীতি প্রণয়ন করার চেষ্টা করছে, তারই একটা রূপ হচ্ছে এই বিতর্ক। তো আজ অবধি রিফিউজি আর ইনফিলট্রেশনের ডেফিনেশনটা করতে গিয়ে তোমাদের সঠিক বলে কোনটা সেটা মনে হয়নি। তুমি শুধু ভারতের অন্যান্য রাজ্যের, যেগুলো বিজেপি শাসিত নয়, সেই সকল রাজ্যের তুমি যেমন তাদের মত নিতে পারছো না, তেমনই জোট সরকারে যারা রয়েছে তাদের মতো নিতে পারছো না। তাহলে তুমি জোটকেও সম্মান করো না, একটা সম্প্রদায়কে বাদ দিয়ে কাজ করার চেষ্টা করছো, বলছো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, কিন্তু না, সবকা বিকাশ করছো না, সবকা বিশ্বাসও তোমার কাছে নেই, সবকা সাথও তুমি নাও। তুমি মূলত বিভাজনের রাজনীতি করছো। এপিক কার্ড নিয়ে এত বিতর্ক, ভোটার কার্ড নিয়ে এত বিতর্ক হচ্ছে, তখন তো দেখছি প্রথমবারের জন্য সরকারের পক্ষ থেকে যিনি রাজ্যসভার চেয়ারম্যান আছেন তিনি ওয়াকআউট করছেন। এ যাবৎকাল দেখতাম বিরোধিতা ওয়াকআউট করছে। গুজরাটে হলে সেটা বাজি কারখানা, আর বাংলায় হলে সেটা বোমা কারখানা। এই বিভাজনের রাজনীতি, এই হিংসার রাজনীতি, যে কোনোভাবে এক 65-67 বছরের মহিলা যিনি একা হাতে আপকি বার 200 পার আটকেছেন, একজন মহিলা তার 50 বছরের রাজনৈতিক কেরিয়ারে বারংবার প্রমাণ করেছেন যে তিনি কিভাবে সাধারণ মানুষের পক্ষে রয়েছেন, বারংবারভাবে তিনি প্রমাণ করেছেন কিভাবে গরিব মানুষের উন্নতির জন্য তিনি চেষ্টা করছেন। যে ডাক্তাররা অভয়া মঞ্চ করছেন, বা যে কর্মচারীরা, যে চাকরিজীবীরা অভয়া মঞ্চ করছেন, তারা কি তাদের খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন? তারা কি তাদের টাকার থেকে একটা বড় অংশ টাকা সাধারণ গরিব মানুষ যারা বিভিন্নভাবে আইন আদালত বিচারে মানে সমস্যায় রয়েছে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন? মাথার ছাদ আটকেছে, তাই যেমন পেটের জন্য যে কর্মসংস্থান প্রকল্প, সেই মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের টাকা আটকেছে, মানরেগার টাকা আটকেছে, তেমনইভাবে ওরা সড়ক যোজনার টাকা আটকেছে, তেমনইভাবে ওরা বদনাম করিয়েছে আমাদের যে খাদ্য নিয়ে, আমাদের যে রেশন নিয়ে, কিন্তু ওদের বেলায় সেইটা কোনো সমস্যা হয়নি। ধরে আমরা যে কথাটা বলে আসছি, সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে শুরু করে ধানতলা, বানতলা, সমস্ত কিছু সরকারের পোষিত গুন্ডারা করেছে এবং মানুষকে অস্থিরতার মধ্যে ফেলে মানুষের জীবনহানি ঘটিয়ে বামপন্থীরা তাদের রক্তে পায়ে ভিজিয়ে এবং তাদের বুকের ওপর দিয়ে হেঁটে নিজেদের 34 বছরের শাসন কায়েম করেছে। বিজেপির আনা সংস্কৃতি আর তৃণমূলের যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বহমানতায় নিয়ে যাওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। চলছে লোকসভায় অধিবেশন। ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট বা ওয়াকফ বিল যে সংশোধন করার জন্য এতদিন ধরে এত বড় একটা প্রক্রিয়া চললো, সেটা নিয়ে আলোচনা একদম তুঙ্গে পৌঁছেছে। সেখান থেকে কেন্দ্র আশ্বাস দিচ্ছে যে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে না এই সংশোধনী বিলের মাধ্যমে। আপনার দেখো, এই বিষয়ে পরিষ্কারভাবে আমাদের সংসদীয় দলের তরফ থেকে ডেরেক ওব্রায়ান বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আর সেটাই আমাদের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের ডাইরেকশান দিয়েছেন সেটাই আমাদের কথা। কিন্তু আমার যেগুলো তার বাইরে বেরিয়ে গিয়ে মনে হচ্ছে, যেগুলো আরেকবার মনে করানো দরকার, জেপিসিতে মনে করে দেখবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ জোরে টেবিল মেরে তার আঙুলে লেগেছিল কাঁচ ভেঙে। সেদিন কিন্তু কিছু প্রপোজালস গিয়েছিল, সেদিন কিন্তু কিছু কথা হয়েছিল। জেপিসিতে বারবার কিছু অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছিল, কিছু রিভিশনের কথা বলা হয়েছিল। কেন্দ্র সরকার যে জেপিসিকে মানছে না, কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলোর প্রপোজাল মানছে না, কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলোকে এবং কেন্দ্র সরকার মুসলমান সম্প্রদায়কে সম্পূর্ণ অন্ধকারে রেখে যে নীতি প্রণয়ন করার চেষ্টা করছে, তারই একটা রূপ হচ্ছে এই বিতর্ক। কেন্দ্র সরকারের উচিত ছিল প্রত্যেকটা রাজ্য সরকারকে কনফিডেন্সে নিয়ে যদি কোনো ইতিবাচক পরিবর্তন করতে হয় সেটা করা। ইতিবাচক পরিবর্তনে কোনো দল কখনো বাধা দেয়নি, কিন্তু ওয়াকফ বিলের পরিবর্তনের প্রয়োজনীয়তা কী হয়ে পড়লো, এইখান থেকেই তো প্রশ্ন। চলছিল কোনো একটা কিছু যার কোনো অভিযোগ নেই, যেটা নিয়ে কোনো বিভ্রান্তি ছিল না, তাহলে সেটাকে পরিবর্তন করার দরকার ছিল। তার মানে এজেন্ডা। তুমি 370 ধারা রাতের অন্ধকারে পরিবর্তন করে দিতে পারলে মেজরিটারিয়ান গভর্নমেন্ট বলে, কিন্তু আজকে তো তুমি দুটো ক্রাচ নিয়ে চলছো। তাহলে সেই দুটো ক্রাচের মধ্যে এবং তার সঙ্গে যারা ছোট জোট আছে তাদেরকেও তুমি কনফিডেন্সে নিতে পারছো না।
তুমি শুধু ভারতের অন্যান্য রাজ্যের যেগুলো বিজেপি শাসিত নয় সেই সকল রাজ্যের তুমি যেমন তাদের মত নিতে পারছো না, তেমনই জোট সরকারে যারা রয়েছে তাদের মতো নিতে পারছো না। তাহলে তুমি জোটকেও সম্মান করো না, তুমি ভারতের যুক্তরাষ্ট্রকে সম্মান করছো না, তুমি ভারতের একটা সম্প্রদায়কে বাদ দিয়ে কাজ করার চেষ্টা করছো, বলছো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, কিন্তু না, সবকা বিকাশ করছো না, সবকা বিশ্বাসও তোমার কাছে নেই, সবকা সাথও তুমি নাও। তুমি মূলত বিভাজনের রাজনীতি করছো, তুমি জেপিসিকে মানছো না, তুমি সংবিধান পরিবর্তন করতে উদ্যোগী হয়েছো, সংবিধানকে মানছো না, আর বলছো যে মুসলিমদের কোনো ভয় নেই, আর বলছো যে তুমি কোনো সম্পত্তি কারা হবে না, ওই 370 ধারার মতন বা তার পরবর্তীকালে সিএ এর মতন, যেখানে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে বাদ রেখে বাকি সব সম্প্রদায়কে এক করা হয়েছে, এবং ইনফিল্ট্রেশন আর মাইগ্রেশনের যে রিফিউজি, এই দুটোকে পার্থক্য করেছো। কিন্তু আজ অবধি রিফিউজি আর ইনফিল্ট্রেশনের ডেফিনেশনটা করতে গিয়ে তোমাদের সঠিক বলে কোনটা সেটা মনে হয়নি। তুমি আজ অবধি রিফিউজি কনভেনশন সাইন করোনি 1951-এর। তাহলে কোন পথটা সত্যি? তুমি পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে, পরের দিন সেটা পার্লামেন্টের প্রসিডিংসে থাকবে না, আর তুমি বলবে যে কেউ মানছে না, কেউ বিরোধিতা করছে। এইটা সঠিক নয়, এটা মানুষকে বিভ্রান্ত করা, এবং এভাবে চললে ভারতের যে বিভাজনকামী শক্তিগুলো আছে সেগুলোকে আরও উস্কানি দেওয়া হবে, এবং একই সঙ্গে সঙ্গে হিন্দুত্ববাদের নামে যেভাবে মানুষের বিভাজনটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটা আরও প্রগাঢ় হবে। দেখো, আমরা পশ্চিমবঙ্গবাসীরা সবসময় একটা একাত্মবাদে বিশ্বাস করে এসেছি। ওরা তো অখণ্ড মানবতাবাদের কথা বলে, একত্ববাদের কথা বলে। তাহলে আমরা একাত্মতার কথা বলছি, একত্বর কথা কখনো আসবে না। আমরা তো বহুত্ববাদী চিন্তাধারায় বিশ্বাসী, আমরা বহু সংস্কৃতিবাদে বিশ্বাসী। সেই বহু সংস্কৃতিবাদী বহুত্ববাদী চিন্তা যা আমাদের ভারতীয় সংস্কৃতির মূল উপজীব্য, সেইটাকে এরা আঘাত করছে। তারই ফল আজকের এই আলাপ আলোচনার যে প্রসঙ্গ। কই এপিক নিয়ে তো আলোচনা হচ্ছে না, যেটা সবথেকে গণতন্ত্রের খারাপ একটা দৃশ্য, যে এপিক কার্ড নিয়ে এত বিতর্ক, ভোটার কার্ড নিয়ে এত বিতর্ক হচ্ছে। তখন তো দেখছি প্রথমবারের জন্য সরকারের পক্ষ থেকে যিনি রাজ্যসভার চেয়ারম্যান আছেন তিনি ওয়াকআউট করছেন। এ যাবৎকাল দেখতাম বিরোধিতা ওয়াকআউট করছে, এবার তো দেখলাম যে ধনকর সাহেব তিনি ওয়াকআউট করলেন। তার মানে কোনটা আলোচনা হবে আর কোনটা উদ্দেশ্য প্রণোদিত, এই ব্যাপারে কিন্তু পরিষ্কার একটা বিভ্রান্তি নজরে আসছে। দাদা, ইতিমধ্যে আমরা জানি যে একই সময়ে বাংলা এবং গুজরাটের দুটি স্থানে বাজি ফ্যাক্টরিকে নিয়ে একটি দুর্ঘটনা ঘটে। সেখানে দাঁড়িয়ে গুজরাটের দুর্ঘটনায় প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়েছেন এবং নিহত পরিবারকে 10 লক্ষ ও আহত পরিবারকে 50,000 টাকা জরিমানা বা মূলত ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে বাংলায় যখন একই ঘটনা ঘটলো, সেক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর এই যে আমরা সমবেদনার কথা বা বলি বা ক্ষতিপূরণের কথা বলি, সেটা দেখা যায়নি প্রথমত। তবে প্রশ্ন এটা আসছে কি, তিনি কি শুধুমাত্র গুজরাটের মুখ্যমন্ত্রী, না তিনি পুরো ভারতের মুখ্যমন্ত্রী? তিনি গুজরাটের প্রধানমন্ত্রী কি ভারতের প্রধানমন্ত্রী, এ নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু তার থেকে বড় বিতর্ক যেটা, সেইটা হচ্ছে যে গুজরাটে হলে সেটা বাজি কারখানা আর বাংলায় হলে সেটা বোমা কারখানা। এই বিভাজনের রাজনীতি, এই হিংসার রাজনীতি আমরা আগেও বলে এসেছি যে কোথাও কোনো অন্যায় ঘটনা ঘটলে সেটা কেরালায় ঘটতে পারে, কর্ণাটকায় ঘটতে পারে, তামিলনাড়ুতে ঘটতে পারে, তেলেঙ্গানায় ঘটতে পারে, রাজস্থানে ঘটতে পারে, মধ্যপ্রদেশে হতে পারে। বহু বাজি কারখানায় 2023 সাল বা তার পরবর্তীকালে আগুন লেগে এরকম বাজে ঘটনা ঘটেছে, বহু মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা অদ্ভুত অবস্থা। হ্যাঁ, তোমরা প্রশ্ন তুলতেই পারো ললেসনেস নিয়ে, তোমরা প্রশ্ন তুলতেই পারো গণতান্ত্রিকতা নিয়ে, তোমরা প্রশ্ন তুলতেই পারো পুলিশের ভূমিকা নিয়ে, অনেক প্রশ্ন আসতে পারে। কিন্তু বাংলায় শাসনের মাধ্যমে বোমা শিল্প করা হচ্ছে, এই জাতীয় কথা যখন তুমি বলছো, আর গুজরাটে যখন বোমা বিস্ফোরণ হচ্ছে বা বাজি কারখানায় আগুন লাগছে তখন তুমি কম্পেনসেশন দিচ্ছ, তখন তোমার রেবড়ি পলিটিক্সের কথা মাথায় আসে না, তখন তোমার মাথায় আসে না বোমা শিল্পের কথা। এইটা অর্জুন সিং থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এদের দেখা উচিত যে ভাগ্যক্রমে একই দিনে দুটো ঘটনা ঘটেছে। ভাগ্যক্রমে, মানে এত অভাগা আমরা যে আমাদের এমন একটা রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গে সহ্য করতে হচ্ছে যারা একই মুখে দুরকম কথা বলে। বিজেপি তো ভারতের জনতা পার্টি, বাংলার জঞ্জাল পার্টি তো নয়। তাহলে বাংলার জঞ্জাল পার্টি নয় যখন, সেই বিজেপির প্রধান যিনি বা বিজেপির দলের প্রধান যিনি, যাকে প্রধানমন্ত্রী করা হয়েছে, তিনি গুজরাটের ক্ষেত্রে বাজি কারখানায় আগুন বলে তাদেরকে কম্পেনসেশন দিচ্ছে।
আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তালি দলের লোকজন, চালাচামুন্ডারা, হনুমানরা, তারা তিরিং বিরিং করে লাফিয়ে এখানে বোমা কারখানা বলে লাফাচ্ছে। তার মানে এখানেই তো বিভাজনের রাজনীতিটা পরিষ্কার, যে ওরা পশ্চিমবঙ্গে যেহেতু আপকি বার 200 পার করতে পারেনি, এটাই যদি দেখতে তাদের সময় হতো আপকি বার 200 পার হয়ে গেছে, একটা কল্পনা, অলীক কল্পনা, যেটা তোমার আমার জন্মে দেখা যাবে না, অলীক কল্পনা, একটা ধরে নাও, একটা নাটক, একটা অভিনয়, যে ভবিষ্যতে ওরা ক্ষমতায় এসে দেখা গেল এরকম বাজির কারখানায় কিছু একটা হলো, তখন কিন্তু ওরা বলবে যে বোমা শিল্প আগে হতো, এটা বাজি কারখানা। তখন কিন্তু ওরা কম্পেনসেশন দেবে। যেহেতু ওরা ক্ষমতায় আসেনি, গুজরাট প্রমাণ করে দিল, প্রধানমন্ত্রী প্রমাণ করে দিলেন যে যেহেতু ওরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি, বাংলায় ক্ষমতায় আসেনি, তাই যেমন মাথার ছাদ আটকেছে, তাই যেমন পেটের জন্য যে কর্মসংস্থান প্রকল্প, সেই মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের টাকা আটকেছে, মানরেগার টাকা আটকেছে, তেমনইভাবে ওরা সড়ক যোজনার টাকা আটকেছে, তেমনইভাবে ওরা বদনাম করিয়েছে আমাদের যে খাদ্য নিয়ে, আমাদের যে রেশন নিয়ে, কিন্তু ওদের বেলায় সেইটা কোনো সমস্যা হয়নি। সাতনা জেলায় 1200 টয়লেট মধ্যপ্রদেশ নেই, টাকা উঠে গেছে, তাদেরকে মানরেগার টাকা দেওয়া হয়েছে বা আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে লক্ষাধিক ভুয়ো জব কার্ড, টাকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অভিযোগ করা হয়েছে, কোনো প্রমাণ নেই, 100টার বেশি টিম এসে গেছে, কোনো তথ্য নেই, তারপরেও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের টাকা আটকে দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে বাজি কারখানায় আগুন লাগলো, গুজরাটে লাগলো, কম্পেনসেশন হলো, পশ্চিমবঙ্গে লাগলো, কম্পেনসেশন তো দূরের কথা, পশ্চিমবঙ্গকে বদনাম করা হলো। তাই আমরা বলি এরা বাংলা বিরোধী দল, তাই আমরা বলি এরা মূলত কিছু হনুমানের দল। দাদা, আর দু একদিনের মধ্যে আমরা জানি যে রামনবমী রয়েছে, এবং সেই রামনবমীকে ঘিরে বঙ্গ রাজনীতিতে একটা তুঙ্গ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে দাঁড়িয়ে যেমন শাসক দল, বিরোধী দলের তো মন্তব্য রয়েছে রামনবমীকে ঘিরে, অন্যদিকে দেখা যাচ্ছে অভয় মঞ্চের তরফ থেকে দ্রোহের রামনবমী তারা করবেন, এমনটাই তারা সূচনা দিয়েছেন। তাহলে যদি দ্রোহের রামনবমী হয়, দ্রোহের ঈদ কেন উদযাপন করা হলো না? দেখো ইয়ে দিওয়ানো, ইয়ে কাম না করো, রাম কা নাম বদনাম না করো। এরা যে বিভাজনের রাজনীতি করছে, এরা যে শূন্যের এদিক আর ওদিকের রাজনীতি করছে, অর্থাৎ বয়ের নিচে শূন্য মানেই র, তার মানে বাম রাম, এই যে রাজনীতি, এই রাজনীতিটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে রাজ্যে একটা অস্থিরতা, অশান্তি এবং উন্নয়নের যে ভাগিদার হওয়ার রাজনীতি, তার বিরোধী একটা রাজনীতি করার চেষ্টা চলছে। যে কোনোভাবে এক 65-67 বছরের মহিলা, যিনি একা হাতে আপকি বার 200 পার আটকেছেন, একজন মহিলা তার 50 বছরের রাজনৈতিক কেরিয়ারে বারংবার প্রমাণ করেছেন যে তিনি কিভাবে সাধারণ মানুষের পক্ষে রয়েছেন, বারংবারভাবে তিনি প্রমাণ করেছেন কিভাবে গরিব মানুষের উন্নতির জন্য তিনি চেষ্টা করছেন, বারংবার তিনি প্রমাণ করেছেন যে কিভাবে তিনি মহিলাদের উন্নয়নের চেষ্টা করছেন, সর্বধর্ম সমন্বয় করছেন, কিভাবে এলিটবাদী সংস্কৃতি যুক্ত সিপিএম, যারা শ্রেণীহীন শোষণহীন সমাজের কথা বলে কিন্তু এলিটবাদী সংস্কৃতির কথা বলে, তাদেরকে প্রতিরোধ করেছে, কংগ্রেসের মতন রাজনৈতিক দলকে প্রতিরোধ করেছে এবং গ্রাম বাংলার আপামর জনসাধারণের ভালোবাসা অর্জন করেছে। তাকে যখন হারাতে পারা যাচ্ছে না, তাকে কোনো না কোনোভাবে নানান চক্রান্তের শিকার করে তাকে একটা বিশৃঙ্খলার মধ্যে রেখে দেওয়া। এই দ্রোহের নবমী বা দ্রোহের যে সমস্ত প্রোগ্রাম হচ্ছে, সেটা মূলত বাঙালি সংস্কৃতি। আচ্ছা, মানে আমি কিছু মনে করবে না, কিছু মানে যে ডাক্তাররা অভয়া মঞ্চ করছেন বা যে কর্মচারীরা, যে চাকরিজীবীরা অভয়া মঞ্চ করছেন, তারা কি তাদের খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন? তারা কি তাদের টাকার থেকে একটা বড় অংশ টাকা সাধারণ গরিব মানুষ যারা বিভিন্নভাবে আইন আদালত বিচারে মানে সমস্যায় রয়েছে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন? তারা কি তাদের পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছেন না? তারা কি তাদের সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন না? তাহলে এই দ্রোহের রামনবমী বা দ্রোহের কার্নিভাল এসব করে সাধারণ মানুষের যে আনন্দেরও অধিকার আছে, যেমন গণতন্ত্রে কথা বলার অধিকার আছে, সমবেত হওয়ার অধিকার আছে, তাহলে মানুষের ভালো থাকার অধিকারও আছে। সেই ভালো থাকার অধিকারে কেন বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে? দাদা, আমার একটা প্রশ্ন হচ্ছে, তাহলে দ্রোহের রামনবমী, দ্রোহের কার্নিভাল যদি হয়, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে যদি এই প্রতিবাদের সত্তা জেগে ওঠে, তাহলে দ্রোহের ঈদ কেন উদযাপন? ওইটাই তো বললাম যে শুধু একটা
পার্থক্য শূন্যের। এদের মূল জায়গাটাই হচ্ছে বিভাজনের রাজনীতি, এদের মূল রাজনীতিটাই হচ্ছে ধর্মকেন্দ্রিক রাজনীতি। এরা কোনো মতে ভারতের যে বহুত্ববাদী চরিত্র, পশ্চিমবঙ্গের যে বহু সংস্কৃতিবাদী চরিত্র, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, এবং সেই কারণেই এরা একটা শ্রেণীযুক্ত সমাজকে, একটা ধর্মযুক্ত সমাজকে প্রমোট করতে চায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় তারই বিপরীতে গিয়ে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে কিভাবে একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য রক্তের বাঁধনটা খুব গুরুত্বপূর্ণ, ধর্মের বাঁধন নয়। এইটার বিরোধিতা ওরা করছে, এবং তারই ফলে এই ধরনের দ্রোহের রামনবমীও হচ্ছে বলে মনে করা যাচ্ছে। এবং ইতিমধ্যে এসএফআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রামনবমীতে রাত পাহারায় থাকবে এসএফআই। অশান্তি পাকাতে এলেই মিলবে জ্যোতি বসু, বুদ্ধবাবুর শেখানো ট্রিটমেন্ট, স্পষ্ট করলেন দেবাঞ্জন দে। তাহলে দেবাঞ্জন, ধন্যবাদ, নমস্কার দেবাঞ্জন, থ্যাংক ইউ। আমি মন থেকে তোমাকে ধন্যবাদ দিলাম। জ্যোতি বসু এবং বুদ্ধদেব ট্রিটমেন্ট মিলবে, থ্যাংক ইউ। তুমি প্রমাণ করে দিলে যে দীর্ঘদিন ধরে আমরা যে কথাটা বলে আসছি, সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে শুরু করে ধানতলা, বানতলা, সমস্ত কিছু সরকারের পোষিত গুন্ডারা করেছে, এবং মানুষকে অস্থিরতার মধ্যে ফেলে মানুষের জীবনহানি ঘটিয়ে বামপন্থীরা তাদের রক্তে পায়ে ভিজিয়ে এবং তাদের বুকের ওপর দিয়ে হেঁটে নিজেদের 34 বছরের শাসন কায়েম করেছে। তুমি ঘুরিয়ে সেটা স্বীকার করে নিলে, তার জন্য তোমাকে আক্ষরিক অর্থে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তোমার এই আক্ষরিক অর্থের ধন্যবাদ হয়তো সেদিনকে বাংলার মানুষ তোমাদেরকে দেবে যেদিন তোমরা ওই শূন্যের যে 4% পেয়েছো, 7% পেয়েছো, সেটা আরও কমে আসবে। কেন জানো তো, তুমি এভাবে যে স্বীকার করে নিতে, তার ফলে হয়তো বাংলার মানুষের কাছে তুমি একটুখানি ভাবলে যে এসএফআইয়ের কাছে ভাবলে তুমি একটু বেশ ভালো নেতা হয়ে গেলে। কিন্তু ওই দিলীপ ঘোষের দা রাজনীতি আর তোমার সেলিম স্যারের ওই কাস্তে হাতুড়ির বদলে বাঁশ আর কঞ্চি আর ওই কোদাল আর ওই হেঁসোর রাজনীতি, আর তোমাদের এই সুভাষ দাওয়াই কী সব আগে ছিল না, বা শীতলকুচি দাওয়াই কিছুদিন আগে ঘটেছিল, তুমি তার বদলে এখন এই যে তোমার বুদ্ধ দাওয়াই বা জ্যোতি দাওয়াই দেওয়ার কথা বলছো। আমরা তোমাদের চকলেট দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড থেকে, কেলগ থেকে বলে দিয়েছেন চকলেট দিতে। মিষ্টি মুখে মিষ্টি সোনা, তোমরা টুম্পা সোনাদের নিয়ে যাও, তোমাদের নিয়ে হালকা করে আমরা চকলেট দেবো, বলবো গেট ওয়েল সুন। গোলাপ দিতে পারবো না, চকলেট খাও। এই রামনবমীকে ঘিরে যে অস্ত্র নিয়ে যে বিতর্ক হচ্ছে, অর্থাৎ বিজেপির একাধিক নেতৃত্ব অস্ত্র নিয়ে রামনবমীতে বেরোনোর যে বার্তা দিয়েছেন, রামনবমীকে কি অস্ত্র প্রয়োজন হয়? দেখো, বিজেপির আনা সংস্কৃতি আর তৃণমূলের যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বহমানতায় নিয়ে যাওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। রামনবমীতে অস্ত্র যদি পুজো করতে হয়, ওটা আরএসএসের একটা ঘরানা, যে আরএসএস গডসেকে দিয়ে গান্ধীজিকে হত্যা করাতে পারে এবং গডসের পূজা করে, গান্ধীজির বুকে গুলি মারতে পারে এবং গান্ধীজির মূর্তিতেও গুলি মারতে পারে, তাদের রাজনীতি। ওই জন্য তো দিলীপ ঘোষকে কোথাও গিয়ে দা কিনতে হয়, আর আমাদের এখানে সেসব লাগে না। আমরা মানুষকে ফুল মালা দিয়ে, গুড়বাসাতা দিয়ে, চকলেট দিয়ে অনাড়ম্বরভাবে হোক, আড়ম্বরভাবে হোক, সম্মান দিয়ে এইসব অনুষ্ঠান করতে চাই। আমরা কখনোই এটা চাই না যে অস্ত্র হাতে, বন্দুক হাতে একটা মসজিদের সামনে ডিজে বাজিয়ে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করা হোক। আমরা আইনগতভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত অনুষ্ঠানকে স্বাগত জানাই। কিন্তু রামনবমীকে ব্যবহার করে যে বিজেপিরা এই ধরনের অস্ত্র নিয়ে একটা বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা করছে, তাদের সময় ঘনিয়ে এসছে। ওই ওঁরাও না কে আছে, বা মাহাতো না কে আছেন, বা বার্লা না কে আছেন, বা মণ্ডল না কারা আছেন, যা সব হচ্ছে, তারা আপনাদের দাওয়াই দিয়ে দেবে, আমাদের দাওয়াই দেওয়ার দরকার নেই। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।